सरोजदा। जय गुरु। जय गुरु। ये जो उद्बोधनी संगीत है, इसके रचयिता है कविवर राधानाथ राय। ये संस्कृत में है। इस गाने को भारत के सर्वप्रथम प्रधानमंत्री जब जवाहरलाल नेहरू ने इस गाने को सुना था, उन्होंने बोला था, ये गाना काश मैं पहले सुनता, ये संस्कृत गाने को हम भारत का नेशनल एंथम बनाते। लेकिन तब तक जन गण मन बन चुका था। उन्होंने इस गाने के बहुत तारीफ किए थे। वही गाना मैं आज पेश कर रहा हूं। सर्वेषां नो जननी भारत धरणी कल्पलतेयं जननी वत्सलतनय गणेस्तत् सम्यक् शर्म विधेयम्। सर्वेषां नो जननी भारत धरणी कल्पलतेयं जननी वत्सलतनय गणेस्तत् सम्यक् शर्म विधेयम्। हिमगिरिसीमन्तितमस्तकमिदम् अम्बुधिपरिगतपार्श्वम् अस्मदजन्मदमन्मदमनिशं श्रौतपुरातनमार्षम्। हिमगिरिसीमन्तितमस्तकमिदम् अम्बुधिपरिगतपार्श्वम् अस्मदजन्मदमन्मदमनिशं श्रौतपुरातनमार्षम्। विजनितहर्षं भारतवर्षं विश्व उत्कर्षनिदानं भारत शर्मणि कृतमस्माभिः नवमिदमैक्यविधानम्। सर्वेषां नो जननी भारत धरणी कल्पलतेयं जननी वत्सलतनय गणेस्तत् सम्यक् शर्म विधेयम्। भारतहितसम्पादनमेव हि कार्यं तिष्ठविपाकम् भारतवर्जं न किमपि कार्यं निश्चितमित्यस्माकम्। भारतहितसम्पादनमेव हि कार्यं तिष्ठविपाकम् भारतवर्जं न किमपि कार्यं निश्चितमित्यस्माकम्। भारतमेका गतिरस्माकं नापरास्ति भुवि नाम नापरास्ति भुवि नाम। सर्वादौ हृदयेन च मनसा भारतमेव नमामः भारतमेव नमामः भारतमेव नमामः भारतमेव नमामः। जय गुरु। गुरु सरोजदा ठाकुर जी की चरणों में आपको लिए स्तुच्छल जीवन प्रार्थना करता हूँ। जय गुरु। আমরা এরপরে চলে যাব আমাদের মূল আলোচ্য বিষয়ে। আমাদের আলোচ্য বিষয় আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোকে জাতীয় সংহতির সংকট ও তার মোচন, এই বিষয়ে আলোচনা করবেন অধ্যাপক বিপ্লব লোহ চৌধুরী, প্রধান সাংবাদিকতা ও গণজ্ঞাপন কেন্দ্র, বিশ্বভারতী
Shantiniketan. Today's topic is threat to national integration and its remedy in the light of the thoughts of Sri Thakur Anukul Chandra. Our eminent speaker, Professor Biplab Loh Choudhury, in charge, Center for Journalism and Mass Communication, Vishwabharati, Shantiniketan. I am requesting Professor Choudhury to deliver his speech. Shraddheyo Biplab da. জয় গুরু। জয় গুরু। সবাইকে জয় গুরু জানাই আজকের এই আপনাদের দ্বাদশ ওয়েবিনারে, এবং আমাকে আজকে বলতে বলার জন্য আমি নিজেকে খুবই কৃতজ্ঞ বোধ করছি। আপনাদের সবার কাছে আমি নিজে খুব কৃতজ্ঞ। আমি চেষ্টা করব, তবে আমার চেষ্টার থেকে বেশি ঠিক সময়ে পরমেশ্বর পরম পিতা আমাকে যে যা করিয়ে নেবেন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি তাই পরম পিতা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে আমার প্রণতি জানাই, জগজ্জননী বড়মার চরণে, আচার্য পরম পূজ্যপাদ আচার্যদের শ্রী বরদার চরণে, সংঘাচার্য বরদাদার চরণে, এবং আমাদের যিনি নিরন্তর পথ দেখাচ্ছেন পূজনীয় বাবাইদার চরণে আমার প্রণাম জানাই। উপস্থিত সমস্ত গুরু ভাই বোনেদের, মায়েদের আমার পক্ষ থেকে আন্তরিক রাও জয় গুরু। মধ্যে একটা কিছু শব্দ আসছে, ওটা যদি একটু দেখেন তখন। হ্যাঁ দেখছি আমি, একটা শব্দ আসছে। আপনি কোনো শব্দ হলেও আপনি চালিয়ে যাবেন, হয়তো ডিস্টার্ব হলো, আমরা দেখছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আজকের যে বিষয়টি, জাতীয় সংহতির সংকট এবং তার সমাধানে শ্রী ঠাকুর অনুকূল। যেহেতু ঠাকুর অনুকূলচন্দ্রর দৃষ্টিতে আমরা জাতীয় সংহতির সংকটের সমাধান খোঁজার চেষ্টা করব, সেজন্যই আমার বক্তব্যের মধ্যে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো একটু হয়তো অন্যরকম মনে হতে পারে, কিন্তু আমরা যখন একটু গভীরভাবে তলিয়ে দেখব তার সূত্রগুলো ধরতে পারব। জাতীয় সংহতির সংকট, এই সংকটের শুরু কিন্তু দাম্পত্যের সংকট থেকে এবং গৃহ সংকট, পারিবারিক সংকট থেকে। অর্থাৎ গৃহে যদি স্বামী স্ত্রীর মধ্যে, মা বাবা ছেলে মেয়ের মধ্যে একটা সামঞ্জস্য না থাকে, পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকে এবং পারস্পরিক স্বার্থবোধ না থাকে, তাহলে কিন্তু তার প্রতিফলন জাতির জীবনে পড়তে বাধ্য। কেন পড়তে বাধ্য? পড়তে বাধ্য এই জন্য যে যে ব্যক্তি নিজের জীবনে অশান্তিতে অসংহত এক ব্যক্তিত্ব হয়ে কালাতিপাত করছেন, তিনি তার যে কোনো কর্মক্ষেত্রে, সেটা তার দপ্তরে হোক, তিনি যদি শিক্ষকতা করেন শিক্ষকতার জায়গায় হোক, তিনি যদি রাজনীতি করেন রাজনীতির জায়গায় হোক, তিনি যদি যুদ্ধ করেন যুদ্ধের জায়গায় হোক, সর্বত্রই কিন্তু তার এই অশান্ত মনে, অসংহত ব্যক্তিত্বে প্রতিফলন আসবে বিভিন্নভাবে। অহংকার হয়ে দেখা দেবে, অজ্ঞতা হয়ে দেখা দেবে, অন্যের প্রতি ক্রোধ হয়ে দেখা দেবে, এবং অন্যের স্বার্থ ভুলে গিয়ে শুধু নিজের
মানবের দিকে নজর রাখা হয়ে দেখা দেবে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু এই জায়গাটাকে প্রথম ধরেছেন। যখন প্রথম ধরেছেন বলছি, তখন আমি কিন্তু আগের যুগের কথাগুলো বলছি না, আমি বলছি ঠাকুর এর জন্ম হলো 1888 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে, এবং তারপর তিনি যখন কলকাতায় মেডিকেল কলেজে পড়াশোনা করে ফিরলেন, ফেরার পর চিকিৎসা শুরু করলেন গ্রামে, এবং চিকিৎসা শুরু করার পর তিনি যখন চিকিৎসার সাথে সাথে একটু আধ্যাত্মিক দিকে নজর দিলেন, তার মধ্যের টানে, মধ্যের সারায়, প্রাণের সারায়, আত্মার সারায়, তখন থেকে শুরু করে তার দেহাবসানের দিন পর্যন্ত ঠাকুর কিন্তু প্রত্যেক, কেন? তার কারণ জাতি শব্দটা বৃহৎ, কিন্তু জাতি শব্দটা আসলে একটা সমষ্টিবাচক গুণগত শব্দও বটে। এই যে সমষ্টিবাচক গুণগত শব্দ, তার সমষ্টিবাচকের মধ্যে আছে, তার সমষ্টিবাচকের মধ্যে আছে যে মানুষের সমষ্টি, পরিবারের সমষ্টি, বিভিন্ন সম্প্রদায়ের সমষ্টি। আর গুণবাচক কোথায়? এই সমস্ত ব্যক্তি, দম্পতি, গৃহ এবং সমুদায় বা সম্প্রদায়, এরা সবাই একটা আদর্শে কিন্তু কোথাও না কোথাও যুক্ত, এবং এই যুক্ত হওয়াটা জাতীয় সংহতির ক্ষেত্রে তিনটে বিষয়ের উপর নির্ভর করে। প্রথম হচ্ছে দেশের ঐতিহ্যগত উপাদান, অর্থাৎ দেশের মানুষ তার দীর্ঘ বংশ পরম্পরার, দীর্ঘ জীবন পরম্পরার, হাজার হাজার বছরের মধ্যে থেকে যে যে উপাদানগুলোকে, যে যে বিশ্বাসগুলোকে, যে যে প্রথাগুলোকে স্বীকার করে নিয়েছে, এবং দেশের বিভিন্ন অংশে একই প্রথাকে বিভিন্নভাবে ব্যবহার করছে অথবা একইভাবে ব্যবহার করছে, তা হচ্ছে ঐতিহ্যগত উপাদান। ঠাকুরের মধ্যে আমরা দেখি ঐতিহ্যের প্রতি এক বিরাট শ্রদ্ধা। তিনি যখন ছেলেদেরকে বলেন যে কেমন করে জীবনে বড় হবে, ভালো হবে, সেখানেও ঠিক এই ঐতিহ্যের প্রতি একটা শ্রদ্ধা। আমাদের যে সেই প্রাচীন প্রথা যে মা এবং বাবা হচ্ছেন আমার কাছে ঈশ্বর তুল্য, দেবতা, তাদেরকে মেনে চলতে হবে, এটা একটা প্রথা। সেটা কিন্তু ছেলেদেরকে বলছে। মেয়েদের যখন বলছেন, তখন বলছেন যে আমাদের দেশের যে ব্রতগুলো নারীর নীতিতে বলছেন, সেগুলোকে মানো, সেগুলোকে করো, সেগুলোর যুক্তিগুলো বোঝবার। এখন এখানে আমরা যত তথাকথিত শিক্ষার সাথে সাথে যে যে পরিবারগুলোতে দুর্বল হয়ে পড়ছি, তত কিন্তু আমাদের দেশটা যে একটা ঐতিহ্যগত দেশ, সেইটা আমরা কিন্তু ভুলে যাচ্ছি। ফলে
রাজনৈতিক অবদানের বিষয়টাই যেন বেশি হয়ে যাচ্ছে। আর যেহেতু দেশের মূল স্রোতের সঙ্গে আমাদের চিন্তা ভাবনার কোথাও একটা বিরোধ তৈরি হয়েছে, সেজন্য আমরা রাজনৈতিক ভারতটাকেই যেন ভারত ধরে নিচ্ছি এবং আমরা মনে করছি যে ভারতবর্ষে আজকে একটা নতুন জাতীয়তা বোধ তৈরি করতে হবে। এটা গত 70 বছর ধরে চলেছে। আজকে এর থেকে কিছুটা সরে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, যেখানে আমাদের প্রাচীন ঐতিহ্যের কথা বলা হচ্ছে, সমস্ত কিছু পুনরুদ্ধারের কথা বলা হচ্ছে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি, তার মধ্যেও কোথাও যেন একটা তথাকথিত শ্রেষ্ঠত্বের গর্ব নিয়ে বলা হয়। কিন্তু ভারতবর্ষের ঐতিহ্যগত উপাদানে একটা সব থেকে বড় জায়গা হচ্ছে যে ভারত কিন্তু সেই প্রাচীনকাল থেকে সমস্ত রকম মতকে জায়গা দিয়ে এসেছে এবং নিজেকে কখনো শ্রেষ্ঠ প্রমাণ করেনি। কারণ কেউ যদি সত্যি শ্রেষ্ঠ হয়, তাহলে তাকে সেটা প্রমাণ করতে হয় না, বাক্য বিস্তার করে জানাতে হয় না। তার ঐতিহ্য এবং তার অস্তিত্বর মধ্যেই তা আছে, ধ্বংসলীলার মধ্যে সেটা থাকে না। আজকে ভারতবর্ষে তথাকথিত স্বাধীন ভারতবর্ষে, আমি তথাকথিত স্বাধীন কথাটা এই জন্য বলছি, সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তার কারণ এটা তো সত্যি সারা পৃথিবীতে যাদের আমরা উন্নত দেশ বলতাম, সেই দেশগুলো যখন তাদের নারীদের ভোটাধিকার দেয়নি, ভারতবর্ষ কিন্তু তার ডে ওয়ান থেকে নারী পুরুষ বিভিন্ন সম্প্রদায়, আমি কিন্তু ধর্ম কথাটা প্রয়োগ করছি না, তার কারণ ধর্ম কথাটা অত্যন্ত সংযতভাবে ব্যবহার করা খুব দরকার এবং ঠাকুর অনুকূলচন্দ্র এটা বারবার বলছেন, আমরা যেন ভুলটা না করি। আমি আপনাদের বলবো যে শুধু ঠাকুর অনুকূলচন্দ্র কেন, এই কথাটা আপনারা যদি জওহরলাল নেহেরু ডিসকভারি অফ ইন্ডিয়া দেখেন, সেখানেও এইটাই পাবেন। আপনি যদি এমনকি আজকের দিনে যাকে অনেকে খুব খারাপ ভাবে দেখেন, অনেকে খুব ভালোভাবে দেখেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরও ধর্মের যে আসল স্বীকৃতি, সেখানেও এটা কিন্তু দেখবেন। আমাদের ধর্ম শব্দটা খুব সাবধানে ব্যবহার করতে হবে। যেটা হয়েছে, আমাদের দেশের ঐতিহ্যগত উপাদান একটা অত্যন্ত উদার উপাদান। আজকে যদি ঠাকুর অনুকূলচন্দ্রর জীবনচর্যা থেকে, ধর্মচর্যা থেকে, সৎসঙ্গ প্রতিষ্ঠা করা থেকে সবকিছুর মধ্যে দেখি এই ঐতিহ্যগত উপাদানের যে মূল সুরগুলো আমরা দেখতে পাই। এই মূল সুরগুলো কি? আমি ঠাকুরের একটি বই থেকে ছোট করে একটু পড়বার চেষ্টা করব। ঠাকুর তার যে আলোচনা প্রসঙ্গে যে অনেকগুলো খণ্ডে তিনি আলোচনা করেছেন, সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু এই কথাগুলো বলে গেছে। আমি একটু শুধু পড়ি, সেটা যে ঠাকুর যে বইটা নিজের হাতে লিখলেন, খুব কম সময়ের মধ্যে লিখলেন, এবং সেটা লক্ষণীয়
যে 1920 দশকের প্রথম দিকে লিখছেন। সেখানে তিনি শুরু করছেন একটা অদ্ভুত আবাহন দিয়ে। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু ভগবানে আসক্ত ব্র্যাকেটে অ্যাটাচড হও, আর তাদের স্বীকার করো যারা তাকে ভালোবাসে, কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। ঠাকুরের এই যে আহ্বান 1920-এর দশকে, আজকেও এটা সমানভাবে প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক এজন্য যে গত 70 বছর ধরে ভারতবর্ষের যে শিক্ষানীতি থেকে শুরু করে, রাজনীতি থেকে শুরু করে, বিভিন্ন রকম প্রশাসনিক নীতি থেকে শুরু করে যে ভুল ত্রুটিগুলো হয়েছে, সমস্তটা ভুল ত্রুটি নয়, কিন্তু যে ভুল ত্রুটিগুলো হয়েছে তাকে যদি সংশোধন করতে হয়, তাহলে ভারতবর্ষের সম্প্রদায় নির্বিশেষে মানুষকে অন্যের স্বার্থের দিকে নজর দিতে হবে। সে বৌদ্ধ হোক, জৈন হোক, বৈষ্ণব হোক, শাক্ত হোক, গানপত্য হোক, বা সে শিয়া হোক, সুন্নি হোক, বা ক্যাথলিক হোক, প্রোটেস্ট্যান্ট হোক, যাই হোক, তাকে কিন্তু নিজের অস্তিত্বের জন্য সবার অস্তিত্বকে স্বীকার করতে হবে, এবং অন্যের অস্তিত্বকে ক্ষতিগ্রস্ত করে আমি বাঁচতে পারবো, এটা কিন্তু যদি কারো মনের মধ্যে থাকে, সে কিন্তু ভারতবর্ষ কেন সারা পৃথিবীর কোনো জায়গার কোনো মঙ্গল করতে পারবে। আর ভারতবর্ষে জাতীয় সংহতি, এটা হচ্ছে মূল সূত্র। ঠাকুর সেই সূত্রটাকে আমাদের আবার করে ধরিয়ে দিয়েছি। আমি এ প্রসঙ্গে ভারতবর্ষ কি করে সেই কাজগুলো যুগ যুগান্ত ধরে করে গেছে তার একটা উদাহরণ দিই। গুজরাটের সুরাটের কাছে সঞ্জন বলে একটি বন্দরে যখন পারস্য থেকে বিতাড়িত পারসিকরা নৌকায় নৌকায় করে উপস্থিত হয়েছিল, এবং তাদের যিনি পুরোহিত, তিনি যখন খান প্রার্থনা করেছিলেন ওখানকার রাজার কাছে, তিনি প্রথমে বলেছিলেন আমার কাছে তো জায়গা নেই এত লোককে খান দেওয়ার। ঠিক তখন সেই পুরোহিত বলেছিলেন আপনি একটা জলের গ্লাস এনে দিন। তিনি এই গ্লাসের মধ্যে একটুখানি গুড় মিলিয়ে দিয়েছিলেন, বলেছিলেন যে এই গুড়টা যেরকম মিলে গেল, আমরাও এই ভারতবর্ষে একই রকম ভাবে মিলে থাকবো, একই রকম ভাবে মিলে থাকবো। এবং পার্সিরা কিন্তু আজ পর্যন্ত ওই একইভাবে মিলে থেকেছে। ভারতবর্ষে কিন্তু প্রত্যেককে যদি মনে করে যে আমি এইভাবে মিলে থাকবো, অন্যকে বিরক্ত করে থাকবো না, আমারটাই শ্রেষ্ঠ আর কোনোটা কিছু না, এইটা না ভেবে যদি মানুষ থাকে, তাহলে ভারতবর্ষের যে মূল সুর, সেই সুরটা কিন্তু রক্ষিত হবে। ঠাকুর সেই সুর কি করে রক্ষিত হবে
সেটা বলেছিলেন যে দেখো, আজকের দিনে তোমার মূর্ত জীবন্ত গুরু ভগবানে আসক্ত হও, অ্যাটাচড হও। এখানে আসক্ত হওয়া মানে কিন্তু ভোগ আসক্ত নয়। আর এই যে ভগবান শব্দটা ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু তথাকথিত কোনো অর্থে ব্যবহার করেননি। ভগবান কথার মধ্যে ভজ এই ধাতুটা রয়েছে, যার মধ্যে সেবা, শুশ্রূষা, গুণগান এবং তার মতো হয়ে ওঠার টোটাল যে পদ্ধতিটা, সম্পূর্ণ পদ্ধতি, তার কথা বলা রয়েছে। এবং ভারতবর্ষে আমরা আগেও দেখেছি যে একজন বৈষ্ণব, একজন মুসলিমও বৈষ্ণব হতে পারেন, আবার একজন শাক্তও কিন্তু সুফি হতে পারে। তাতে করে কিন্তু তিনি যে সামগ্রিকভাবে ভারতীয়, সামগ্রিকভাবে হিন্দু, সেই পরিচয় কিন্তু কারণ আসলে হিন্দু তো কোনো পরিচয় নয়। হিন্দু আসলে একটা ভৌগোলিক অবস্থানের পরিচয়, এবং সেই পরিচয়টা অনেক পরবর্তীতে আমরা জেন্দাবেস্তায় এই পরিচয়টা পাই। আবার বেদেও কিন্তু এই শব্দটার বিভিন্ন রকম অনুরণন কিন্তু আমরা পাই ঋগ্বেদ থেকে শুরু করে। কিন্তু ধর্মের যখন কথা বলা হচ্ছে, সেই শব্দটার উৎপত্তি অন্যরকম। সেটা হচ্ছে যে যা আমাদের ধারণ করে রাখে, পালন করে রাখে, এবং যা আমাদেরকে সবার সাথে মিলিয়ে প্রকৃতি, পরিবেশ, মানুষের সঙ্গে এক করে একটা শান্তির মধ্যে, শান্তির জীবন, সমৃদ্ধির জীবন, বাঁচা বাড়ার জীবন দিতে পারে, তাই হচ্ছে ধর্ম। এবং ভারতবর্ষ চিরকাল মূলত এই অর্থেই ধর্মকে ব্যবহার করেছে। হিন্দু ধর্ম হতে পারে না, ইসলামও ধর্ম হতে পারে না। এই সমস্তগুলো আসলে এক একটা, হিন্দু ধর্ম যেমন হয় না, ইসলামও ধর্ম হয় না। এগুলো এক একটা উপাসনার পদ্ধতি থেকে যা যা আসবে সেই অনুযায়ী কিন্তু নামগুলো। তো এই এমনই উদার আর্য ধর্মের উপর সুপ্রতিষ্ঠিত ছিল বলে ঠাকুর এই কথা বলেছেন বলবো। তার আগে আপনারা জানেন, একজন চৈনিক পর্যটক খ্রিস্টীয় 7ম শতকের দিকে ভারতবর্ষে এসেছিল। আমরা তাকে ইত সিং বলি। তিনি কিন্তু একটা খুব সুন্দর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আসলে ভারতবর্ষে মানুষের ধর্মটার নাম হচ্ছে আর্য ধর্ম। ওনার নিজের লেখায় আছে আর্য ধর্ম। কোত্থেকে পেয়েছিলেন? বৌদ্ধ ধর্মে বলা হয় আর্যপথ, জৈন ধর্মে বলা হয় আর্যপথ, আর আমরা যে বেদের যা কিছু পাই সেখানে আর্য মানে শ্রেষ্ঠ পথ, মানবতার পথ। ইংরেজ আমলে আমাদের সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়ার জন্য এগুলোকে অন্যভাবে লেখা হয়েছিল। আর্যদেরকে একটা বহিরাগত গোষ্ঠী তৈরি করে ফেলা। আপনারা ঠাকুর অনুকূলচন্দ্রর বিভিন্ন আলোচনা প্রসঙ্গে যদি লক্ষ্য করেন, সেখানে দেখবেন তিনি এমনকি আমাদের বাঙালিদের সম্বন্ধে বলতে গিয়েও কিন্তু আর্য কথাটার উপর খুব জোর দিচ্ছে। কেন? তার কারণগুলো খুব গুরুত্বপূর্ণ। কারণ এই আর্য হচ্ছে একমাত্র সূত্র, যে সূত্রে আসলে আমরা জাতীয় সংহতিকে ভাবতে পারি খুব সুন্দরভাবে। তো নানা প্রসঙ্গে বলে ঠাকুরের যে আলোচনা গ্রন্থ, সেখানে এক জায়গায় তিনি বলছেন, মোহাম্মদকে মানাই যদি ধর্ম হয়,
আর খোদা এক মানা যদি ধর্ম হয়, আর তাতে জগতের পূর্ব মহামানবদের মানায় যদি কোনো বাধা বা আপত্তি না থাকে, এই কথাটা লক্ষ্য করুন। আমরা কি হয়, আমরা মার্কসকে যখন বলি, সমালোচনা করতে গিয়ে বলি বা তার প্রশংসা করতে গিয়ে বলি, মার্কস বলেছেন যে ধর্ম হচ্ছে আফিম, সুতরাং ধর্মটা মেনো না। ঠিক সেরকম ঠাকুর অনুকূলচন্দ্রকে যখন পরিবেশন করতে হবে, তার সম্পূর্ণটা শুনে সেভাবে কিন্তু পরিবেশন করতে হবে। তো ঠাকুর বলছেন এখানে, মোহাম্মদকে মানাই যদি ধর্ম হয়, আর খোদা এক মানা যদি ধর্ম হয়, আর তাতে জগতে পূর্ব মহামানবদের মানায় যদি কোনো বাধা বা আপত্তি না থাকে, তবে ব্রাহ্মণ থাকিয়াও আমি মুসলমান হতে পারি, ক্ষত্রিয় হইয়াও আমার মুসলমান হইতে বাধে না, আবার মুসলমান হইয়াও ব্রাহ্মণ ক্ষত্রিয় হইতে বাধা নাই। সমস্তটা লক্ষ্য করুন। অর্থাৎ মানুষে মানুষে উপাসনার পদ্ধতির তফাৎ হলেও মানুষের শ্রেষ্ঠ হওয়ার যে ধর্ম বা আর্য ধর্ম, তাতে কোনো তফাৎ নেই। ভারতবর্ষের সংস্কৃতি যে ঐতিহ্যগত উপাদান এবং সংহতির প্রতীক বা সিম্বলস, এগুলো কিন্তু এই আর্য ধর্মের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে। যখন আমাদের তথাকথিত পাশ্চাত্য শিক্ষার ফলে আমরা দেশের ঐতিহ্যগত অবদানগুলোকে ভুলে যাচ্ছি, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রশংসা করছি বিধবা বিবাহ শুরু করবার জন্য, তার সঙ্গে দেশের মানুষের পুরো সমালোচনা করছি, কিন্তু একই সঙ্গে ভুলে যাচ্ছি যে এই ভারতবর্ষের গোত্রকারক একজন ঋষি পরাশরের সংহিতা থেকে সূত্রগুলো প্রয়োগ করে তিনি বিধবা বিবাহকে পুনঃপ্রচলন করেছিলেন। আমাদের কিন্তু এগুলো জানতে হবে। ঠাকুর অনুকূলচন্দ্র এই কথাগুলো বারবার কিন্তু আমাদেরকে বলছেন। আমাদের সংহতির প্রতীক কি? দেখুন, আমাদের সংহতির প্রতীক হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত। আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে একটা খুব বড় সমালোচনা হয়। আমাদের জাতীয় স্তোত্র বন্দে মাতরম, যে ভারত মাতার কথা বলা হয়েছে, বন্দে মাতরম। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রামাণ্য ইতিহাস আমার কাছে আছে, সেখানে যারা যুদ্ধটা করছেন তারা নিজের মাকে চিঠি লিখছেন, সেই চিঠিগুলো আমার কাছে আছে। তারা অধিকাংশ উপাসনা পদ্ধতিতে মুসলিম, লিখছেন, আমার দেশ মায়ের জন্য আমি যাচ্ছি মা, তোমাকে আমি এখন দেখতে পাচ্ছি না, আমি আমার দেশ মাকে সেবা করবার জন্য চললাম। আর ভাবুন, ভারতবর্ষে কুতর্ক হচ্ছে যে দেশকে যদি মা বলা হয় তাহলে নাকি ধর্মের বিরোধ করা হয়, উপাসনা পদ্ধতির বিরোধ করা হয়। এই যে ধরনের ঐতিহ্যগত অবদান বিরোধী, ঐতিহ্যগত উপাদান বিরোধী কথাবার্তা সাহিত্য, সংবাদপত্রে লেখা, বিভিন্ন গণমাধ্যমে লেখা, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লেখা, ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু সেই জন্য চেয়েছিলেন এমন ধরনের পত্র পত্রিকা, এমন ধরনের মাধ্যম, এমন ধরনের লোক মাধ্যমের মধ্য দিয়ে আমরা কাজ করব, যাতে ভারতবর্ষে না হিন্দু মুসলমানকে ঘৃণা করবে, না মুসলমান হিন্দুকে ঘৃণা করবে, না কেউ বলবে আমি শ্রেষ্ঠ। কারণ সবাই জানে শ্রেষ্ঠ আসলে সবাইকে নিয়ে যে চলতে পারে সেই শ্রেষ্ঠ হয়।
এটা কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রর স্পষ্ট বক্তব্য। আর তার আমরা প্রতিফলন দেখি যখন সৎসঙ্গে একজন মুসলমানও ঋত্বিক হতে পারেন, একজন তথাকথিত দলিত ঋত্বিক হতে পারেন, আবার তথাকথিত ব্রাহ্মণও ঋত্বিক হতে পারে। আমি এই তথাকথিত কথাগুলো বললাম, তার কারণও কিন্তু ঠাকুরের যে চিন্তার স্রোত তার মধ্যে লুকিয়ে আছে। তিনি ব্রাহ্মণকে বলছেন, ব্রাহ্মণ কথাটার মধ্যে ব্রহ্ম আছে। উনি ব্রাহ্মণ কথা থেকে বিপ্র কথাটা বেশি পছন্দ করতেন। বলছেন বিপ্র এসছে যে বিশেষভাবে সবাইকে পূরণ করে। একজন ব্রাহ্মণ যদি সত্যি বিপ্র হতে চায়, সে মানুষকে সেবা দিতে পারবে, সঠিক উপদেশ দিতে পারবে, সঠিকভাবে তাকে মানুষ করে তুলতে পারবে, আর তার জন্য তার কিন্তু কিছু চাইবার থাকবে। এই হচ্ছে বিপ্রত্বের আদর্শ। একই রকম ভাবে তিনি ইসলাম প্রসঙ্গে মুসলমান সম্পর্কে আলোচনা করতে গিয়ে, তার মুসলিম যারা শিষ্য ছিলেন তাদের সঙ্গে করতে গিয়ে একই ধরনের কথা, মূলগত ঐক্যগুলো দেখিয়ে। আমাদের কিন্তু সে কাজগুলো করা দরকার। সে কাজগুলো হচ্ছে না বলেই ভারতবর্ষ এক অন্তঃসার শূন্য রাজনৈতিক জাতীয় সংহতির কথা ফেরি করে বেড়াতে হচ্ছে। গত 70 বছর ধরে এই ঘটনাটা দিনের পর দিন চলেছে। এটা হওয়ার কথা ছিল না। সেই রাজনৈতিক অবদানটা কি? জাতীয় সংহতির ক্ষেত্রে রাজনৈতিক অবদান কি? এক কেন্দ্র সরকার, এক রাষ্ট্রীয় প্রতীক, ইত্যাদি ইত্যাদি। এটা খুব দরকার রয়েছে, এটা দরকার রয়েছে। কিন্তু একই সঙ্গে এই ধরনের বক্তব্য যে এই রাষ্ট্র তৈরি হয়েছে কিন্তু ইংরেজরা আসার জন্য, এবং ইংরেজদের অবদান, পাশ্চাত্য সভ্যতার অবদান, এই কথাটার মধ্যে কিন্তু একটা খুব বড় ত্রুটি রয়েছে। আমরা যদি লক্ষ্য করি, ভারতবর্ষের ক্ষেত্রে অনেক প্রাচীনকালেও গণতন্ত্র ছিল, আবার রাজতন্ত্রও ছিল, কিন্তু কোন তন্ত্রটাকেই সম্পূর্ণ একমাত্র তন্ত্র হিসেবে ভারত কখনো স্বীকার করে। আজকে যখন গণতন্ত্র এবং তার সঙ্গে পঞ্চায়েত, আমরা আসলে কিন্তু সেই উল্টো যাত্রাটাও করছি, কারণ এটা আজকের দিনে প্রয়োজন আছে। সেই জন্যই না ভারতবর্ষ যদি জাতীয় সংহতি না থাকতো, তাহলে ভারতীয় উপমহাদেশে অন্য দেশগুলো যখন চরম সংকটে ভুগছে, বিভিন্ন রকম অস্তিত্বে এবং সভ্যতার সংকটে ভুগছে, সেখানে দাঁড়িয়ে এই ভারত কিন্তু এখনো দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে এবং আগামী দিনেও দাঁড়িয়ে থাকবে আমাদের সবার অবদানের মধ্য দিয়ে। তাহলে জাতীয় সংহতির এই যে রাজনৈতিক অবদান, ঠাকুর বলছেন যে রাজনীতিটা হচ্ছে পূর্ত নীতি, পূরণের নীতি। একটা ঘটনা বলি, একটা ঘটনা না, আসলে অনেক ঘটনা। ঠাকুর 1946 সালের সেপ্টেম্বর মাসে দেওঘরে চলে, তার কিছু শিষ্যদের নিয়ে, পরিবারের কিছু লোককে নিয়ে চলে এলেন এবং পিছনে ফেলে এলেন প্রায় 1.5 কোটি টাকার সম্পত্তি এবং তার যা আদর্শকে প্রতিষ্ঠার জন্য বিদ্যালয়,
মহাবিদ্যালয়, মহিলাদের শিক্ষালয়, কারখানা, আরো কত কিছু। কোনো মায়া করে আসেনি। তার শিষ্যরা যখন ভারতবর্ষে আসছে, যখন দেশ ভাগ হয়ে যাচ্ছে, তারা ঠাকুরের কাছে যখন দেওঘরে আসছে, ঠাকুর তাদেরকে, তারা যখন বলছে আমরা খুব কষ্টে আছি, ঠাকুর তাদেরকে বলছেন শোন, কষ্ট তো কেটে যাবে, ভালো করে কাজ কর। আর আমার এটা পছন্দ নয় যে তোমরা দেশের কাছ থেকে কিছু নাও, কারণ দেশ মানে হচ্ছে আদেশ। দেশ মানে আদেশ, এক আদেশে চলে যারা, তারাই তো সমাজ তৈরি করে। এবং দেশের যা কিছু সম্পদ আমাদের কাজের মধ্যে দিয়ে তৈরি, তোমরা কাজে লেগে যাও, আর যত তাড়াতাড়ি পারো ক্যাম্প থেকে চলে এসো, কারণ ওটা একটা নির্ভরতার জায়গা। এবং সৎসঙ্গীরা তাই করেছিল, অধিকাংশ সৎসঙ্গী তাই করেছিল। তাই অধিকাংশ তারা সে সময় যারা বেরিয়ে এসেছিল, তারা শুধু নিজের পায়ে দাঁড়িয়ে আছে তা নয়, তারা কিন্তু দেশকে দেয়। তো ঠাকুরের রাজনীতি কি? যে রাজনীতি হচ্ছে পূরণের নীতি, পালনের নীতি। তুমি এমন করে তোমার প্রজাকে পালন করবে না যাতে করে সে দুর্বল হয়ে পড়ে, যাতে করে তার কাজ করবার ইচ্ছা চলে যায়, সে শুধু পরের ওপর পরানুগ্রহে খাওয়া দাওয়া করবে বলে বসে থাকে। এক ধরনের রাজনীতি ভোটের জন্য এই ধরনের লোভের প্রশ্রয় দিচ্ছে। এটা যে করুন, যারাই করুন, এটা মোটেই দেশের পক্ষে শুভ নয়। জাতীয় সংহতি কিন্তু শুধুমাত্র তথাকথিত বিভিন্ন সম্প্রদায়ের সংহতি নয়। জাতীয় সংহতি কিন্তু শুধুমাত্র বিভিন্ন ভাষাভাষী মানুষের সংহতি নয়। জাতীয় সংহতি কিন্তু আসলে এক শক্ত সমর্থ জনসংখ্যা, যে জনসংখ্যা কর্মঠ, যে জনসংখ্যা তার কর্মের মধ্যে দিয়ে ঐতিহ্যাশ্রয়ী এবং আধুনিকতা উভয়ের মেলবন্ধনে দেশের অবস্থার আরো উন্নতি করে। আমার প্রাচীন ভারত তাই ছিল। আমরা যদি গুপ্ত যুগের দিকে নজর করি, তাহলে দেখব ভারতবর্ষের জিডিপি তখন পৃথিবীর সব থেকে বেশি জিডিপি, এবং এমন এক অবস্থা এসেছিল যে আজকে ঠিক যেরকম আমরা চীনের বিভিন্ন পণ্যদ্রব্যকে বয়কট করছি সরকারিভাবে এবং ব্যক্তিগতভাবে, ঠিক একই রকম ভাবে ভারতবর্ষের পণ্যে এমন ভাবে ছেয়ে গেছিল ইউরোপ, রোমান সাম্রাজ্য, যে তার জন্য ভারতবর্ষ থেকে যাওয়া প্রচুর দ্রব্যাদির ওপর ওরা নিষেধাজ্ঞা লাগিয়েছে। এ ছিল তখনকার ভারতবর্ষ। আমরা কেন সেখান থেকে আজকে এরকম জায়গায় এসে উপস্থিত? কি সে রাজনীতি যা জাতীয় সংহতি দৃঢ়তার বদলে গত 70 বছর ধরে জাতীয় সংহতির নাম করে আসলে অসংহতির যা যা করার সবকিছু করে। একটু ঠাকুরের তত্ত্বগুলোর দিকে যদি নজর করি, আর আমরা যদি নিজেদের জীবনে আমাদের যেটুকুনি ভূমিকা আছে দেশের প্রতি, তাতে যদি সেটা ঠিকভাবে করি, তাহলে কিন্তু আমরা অনেকটা এই খারাপ বিষয়গুলোকে পরিবর্তন করতে পারি। এবারে আমি ঠাকুরের দেশ সম্পর্কে একটা ছোট্ট
অনুশ্রুতির প্রথম খণ্ডে একটা বাণী আছে, ছড়া আছে, সেটা বলি, এক প্রাণতার মমত্বেতে পরস্পরের সমাবেশ, নিনর অটুট হলেই জানিস একটি দানায় বাঁধবে দেশ। আরেকবার পড়ছি, এক প্রাণতার মমত্বেতে পরস্পরের সমাবেশ, নিনর অটুট হলেই জানিস একটি দানায় বাঁধবে দেশ। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি দেখব রাজনৈতিক সংহতিটা কি করে করবার চেষ্টা হয়েছে। আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন যারা রাজনৈতিক শীর্ষ নেতৃত্ব, তাদের ক্যারিশমার উপর দাঁড়িয়ে মনে হয়েছে মানুষের যে সামনে আর কিছু নেই, তাহলে ইনার ক্যারিশমার উপর দাঁড়িয়ে আমরা সমস্তটা বলি যে উনার প্রতি করো। এটা আমরা 1970-এর দশকেও দেখেছি এবং 2000 সালের পর থেকেও দেখেছি। যে একটি দানায় দেশের মানুষকে বাঁধবার চেষ্টা হয়েছে, কিন্তু সে একটা খুব সংকীর্ণ একটা জাতীয় সংহতির প্রয়াস, যার প্রকাশ কোনো ভোট বা এইরকম কোনো অবস্থায় দেখা যায়। ঠাকুর বলছেন যে আসলে এই দানাটা বাঁধতে হবে আদর্শে, আর আদর্শ কখনোই ঠিকঠাক মতো যদি তুমি পালন না করো, তাহলে তোমার নিজের মধ্যে কিন্তু মূল্যবোধের ধরন ধারণ, মানুষের প্রতি ভালোবাসা, সকলের প্রতি মমত্ব বোধ, এগুলো আসবে না। যেগুলো ছাড়া না তো তুমি নিজের দেশের যে ট্র্যাডিশনাল রুট তাকে রক্ষা করতে পারবে, তাকে শ্রদ্ধা করতে পারবে, না তো তুমি তোমার নিজের প্রতীকগুলোকে যথার্থভাবে রক্ষা করতে পারবে, না তো তুমি তোমার নিজের দেশের যে মানুষ সেই মানুষকে সেবা দিতে পারবে। সে মানুষ কিরকম হবে সেটা বলবার আগে আমি এই যে আমাদের নতুন শিক্ষানীতি এসছে, এখানে ত্রিভাষা সূত্র এসছে। ঠাকুর বহু বছর আগে একটা ত্রিভাষা সূত্র দিয়েছে। ঠাকুর বিশ্বাস করতেন যে ভারতবর্ষের মতো একটা দেশে প্রত্যেক মানুষকে 3টে ভাষা জানতে হবে। এটা কিন্তু ঠাকুরের যে শিক্ষানীতি তার সঙ্গে কিন্তু খুব ঘনিষ্ঠভাবে জড়িত। এবারের যে জাতীয় শিক্ষানীতি তাতে কিন্তু আমরা ঠাকুরের প্রচুর ধ্যান ধারণা প্রতিফলন কিন্তু পাচ্ছি। ঠাকুর বলেছিলেন ত্রিভাষা, এই ত্রিভাষা বলেছিলেন মাতৃভাষা 1 নম্বর। তাহলে মাতৃভাষা যদি তুমি ঠিক করে না শেখো, তাহলে তোমার মোটর সেন্সরি কোঅর্ডিনেশনটাই ঠিকঠাক হবে। তুমি ঠিক করে তোমার মধ্যে একটা শক্তপোক্ত ব্যক্তিত্বের বিকাশ হবে না। তার কারণ হচ্ছে মাতৃভাষার মধ্যে দিয়ে আমাদের যেভাবে ইমাজেরির প্রকাশ হয়, দৃঢ়তাবদ্ধ হয়, আমরা মেমোরি যতটা শক্তিশালী ভাবে স্মৃতিকে তৈরি করতে পারি, ভালোভাবে আর কারো মধ্য দিয়ে না। দ্বিতীয় বলেছিলেন একটি আন্তঃপ্রাদেশিক ভাষা। ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোর মধ্যে, সমস্ত কোণের মধ্যে একটা সাধারণ ভাষা হোক সংস্কৃত নিচে। আমরা যদি দেখি বাস্তব, কর্ণাটকের একটি গ্রাম এখনো সংস্কৃতে কথা বলে। আমরা যদি তামিলনাড়ু দেখি, সেখানে সংস্কৃতের বিরাট সম্পদ।
আমরা যদি কেরালা দেখি, সংস্কৃত থেকে যে আয়ুর্বেদ, সেই আয়ুর্বেদের প্রায় সমস্ত কিছু অধিপতি হচ্ছে কেরালা। আমরা যদি দেখি এই বাংলায় নবদ্বীপ, শ্রীহট্ট, এই সমস্ত জায়গায়, আমরা যদি আসামে দেখি, আমরা যদি মণিপুরে দেখি, আমরা যদি সমগ্র উত্তর ভারত দেখি বা পশ্চিম ভারতে দেখি, ভারতবর্ষের বিভিন্ন তীর্থগুলো যদি দেখি, একটু লক্ষ্য করি, দেখব এই তীর্থগুলোর মধ্যে সাধারণ ভাষা হিসেবে ব্যবহার হতো আসমুদ্র হিমাচল সংস্কৃত ব্যবহার। আজকে যখন বাংলায় সমস্ত সংস্কৃত টোলগুলো মুমূর্ষু হয়ে রয়েছে, অথচ সংস্কৃত ভাষা সারা পৃথিবীতে কম্পিউটার কম্প্যাটিবল ভাষা যে দুটি, সংস্কৃত এবং হিব্রু, তার মধ্যে প্রথম হচ্ছে সংস্কৃত, এটাও প্রমাণ হয়ে গেছে। তখন আমরা বুঝতে পারি আসলে দেশের ঐতিহ্যগত অবদানগুলোকে আমরা কিরকম ভাবে দিনের পর দিন নস্যাৎ করে চলেছি, আজও নস্যাৎ করেছি। একটু লক্ষ্য করলে দেখবেন ঠাকুর অনুকূল চন্দ্র প্রতিটি শব্দে সংস্কৃত মূল ধাতুটি কি সেটাকে ধরে ধরে কিন্তু তার মানেটা আমাদের সামনে তুলে ধরেছে। আমরা যারা প্রায় 6 কোটি মতো সৎসঙ্গী আছি এবং তারও বাইরে যারা গুণগ্রাহী আছেন ঠাকুরের, তারা কিন্তু এটা খুব ভালোভাবে অনুভব করে। কেন সংস্কৃতের করলেন, কেন হিন্দির করতে পারতেন? উনি তো তথাকথিত আমরা বলি বাঙালি, বাংলায় করতে পারতেন বা অন্য কোনো ভাষার করতে পারতেন। তার কারণ ভাষার যে পরম বিজ্ঞান, সেই বিজ্ঞানের মূল সূত্রটা কিন্তু সংস্কৃত থেকে শুরু। আমরা যদি কম্পিউটারের লজিকের ভাষা দেখি, কম্পাইলার ল্যাঙ্গুয়েজ দেখি, দেখব বৈদিক জৈমিনী ঋষির যে পূর্ব মীমাংসা, সেই ল্যাঙ্গুয়েজেই, সেই সূত্রই কম্পিউটারের কম্পাইলার ল্যাঙ্গুয়েজে আমরা পাচ্ছি, অথচ এর কোনো প্রচার হয় না। আর আমরা কি করি, আমাদের দেশে যত বই লেখা হয়, যা কিছু লেখা হয়, সমস্ত কিছুতে বিদেশ থেকে কোট, এবং আমাদের মনেই হয় অ্যারিস্টটল থেকে সবকিছু শুরু হলো। বা আমাদের যেমন আমাদের একটি নারী বিদ্যা বলে একটি বিদ্যা রয়েছে, উইমেন স্টাডি, সেখানে মনে হয় ভারতবর্ষে কোনো নারী তাত্ত্বিক ছিলেন না। গার্গী, ঘোষা, অপালা, বিশ্বভারা, এদের দেশে যারা উপনিষদকারও বটে, স্তোত্রকারও বটে, সে দেশে কোনো যেন নারী তাত্ত্বিক ছিলেন না। কাজেই আমাদের দেশে উইমেন স্টাডিজের সমস্ত তত্ত্বগুলো বিদেশের নকল করা, এবং সেটাই আমাদের মেয়েদেরকে, আমরা শিক্ষার্থী ছেলেদেরকে শেখাই। এক ধরনের কাঙ্গালপনা, এক ধরনের নিজে সাধনা না করে অন্যের ওপর দিয়ে চালিয়ে দেওয়া এবং তাতে আত্মপ্রসাদ অনুভব করা, এর বিরুদ্ধে ছিলেন ঠাকুর অনুকূল চন্দ্র। কেন বিরুদ্ধে ছিলেন? তার কারণ হচ্ছে এতে মানুষের ব্যক্তিত্ব তৈরি হয় না, আর মানুষের যদি ব্যক্তিত্ব তৈরি না হয়, দেশের ব্যক্তিত্ব কিন্তু ক্রমশ যা কিছু আমাদের পূর্বপুরুষরা তৈরি করেছিলেন, পূর্বজেরা তৈরি করেছিলেন, সেই ব্যক্তিত্বকে কিন্তু আমরা ভেঙে ফেলব। আজকে আমরা ভারতবর্ষে তাই দেখছি গত 70 বছর। তাহলে জাতীয় সংহতির মূল সূত্রগুলো কি? 1 নম্বর সূত্র হচ্ছে পরস্পর পরস্পরের স্বার্থ হয়ে ওঠা। আজকে যখন ভয়ে কলকাতা শহরে বা এমনকি গ্রামগুলোতে, সব গ্রামে এরকম হচ্ছে না যে কারো কোভিড হলে অন্য কেউ আর তার সেবা করারও সাহস দেখাচ্ছে না, এমনকি তাদেরকে বয়কট করছে, তখন ভাবি যে এই ছেলেমেয়েরাই কিন্তু যখন ছোট ছিল তারা পড়েছে যে সুভাষচন্দ্র বোস
যখন প্লেগ হয়েছিল, কলেরা হয়েছিল, সেখানে গিয়ে সবার সেবা করেছেন। কোথায় গেল সেই পড়ার শিক্ষা? তার মানে শুধু পড়ায় হয় না, জীবনে একটা ভালোবাসার মতো আদর্শ দরকার। অনেকে বলেন দেশ হচ্ছে সেই আদর্শ। অবশ্যই, সেজন্যই না ভারত মাতার নাম করে, ভারত মাতার জন্য তারা কিন্তু নিজেদের প্রাণ দান করতে পারে। তারা প্রাণ দান করতে পারে। এরকমই একজন বিপ্লবী ছিলেন বারিন ঘোষ, ঋষি অরবিন্দের ভাই। তিনি তার জেল খাটা শেষ হয়ে গেলে ঠাকুর অনুকূল চন্দ্র কাছে এসে গেছিলেন, এসে তার কাছেই রয়ে গেছে, দীক্ষা নিয়েছিলেন। এরকমই আরেকজন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দীক্ষা নিয়েছিলেন। কেন দীক্ষা নিয়েছিলেন? তার কারণ হচ্ছে ভারত মাতার নামে প্রচুর তরুণ প্রাণ দিচ্ছিল, কিন্তু একই সঙ্গে এরকম মানুষ কম ছিল না নেতৃত্বে, যারা মধ্যের খবর বাইরে পাচার করে দিত, যারা নিজের স্বার্থে চলত। দেশবন্ধু বুঝতে পেরেছিলেন, ঠাকুরের সঙ্গে কথা বলে কনভিন্স হয়েছিলেন এবং দীক্ষা নিয়ে ভেবেছিলেন দেশ গঠনের যে আসল কাজ দম্পতি এবং পরিবার থেকে শুরু করার, সেই কাজটা শুরু করে। দুর্ভাগ্যবশত তার আয়ু কম ছিল, তাকে চলে যেতে হয়েছে। তাহলে আমি একটু সরে গেছিলাম। তিনটে ভাষার কথা ঠাকুর বলেছিলেন। তৃতীয় বলেছিলেন বিশ্বযোগের ভাষা, সারা বিশ্বের সঙ্গে যুক্ত হওয়ার ভাষা। আমরা ভারতবর্ষে ইংরেজিকে এরকম একটা ভাষা ধরে নিয়েছি, আবার পৃথিবীর অনেক জায়গায় স্প্যানিশ বা ফ্রেঞ্চকে এইরকম ভাষা ধরে, আবার পৃথিবীর অনেক জায়গায় আরবিককে এরকম একটা ভাষা ধরে। যদিও এই কোনো একটি ভাষার জনসংখ্যা হিন্দির থেকে বেশি নয়, তামিলের থেকে বেশি নয়, অথবা বাংলার থেকে বেশি নয়। ওরা কিন্তু নিজেদের মতো করে একটা সিস্টেম গড়ে তুলেছিল। আজও যদি আমরা যাই দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোতে, আপনি থাইল্যান্ড যান, লাওস যান, ক্যাম্বোডিয়া যান, ভিয়েতনাম যান, মালয়েশিয়া যান, অথবা এদিকে আরবের দিকের দেশগুলোতে প্রচুর ভারতীয় শব্দ খুঁজে পাবেন। এমনকি চীনে যান, হংকং এ যান, সেখানকার মিউজিয়াম দেখুন, রাজকীয় মিউজিয়াম। আর আমরা কিন্তু নিজেদের কোনো একটা ভাষাকে এইরকম বিশ্বের দরবারে প্রতিষ্ঠার জন্য, অথচ ভারতবর্ষের ভাষায় কথা বলে এরকম দেশও কম নেই। আর শুধুমাত্র ভারতবর্ষের যে কোনো একটা ভাষা, ধরুন হিন্দি ভাষা, হিন্দি ভাষায় অন্তত 40 কোটি লোক তো কথা বলে। বাংলা ভাষায় দুই বাংলা মিলে অন্তত 30 কোটির মতো লোক কথা বলে। তামিল ভাষায় শুধু এখানে নয়, সিঙ্গাপুরে বলে, মালয়েশিয়ায় বলে, কত জায়গায়। তাহলে ভারতবর্ষ থেকে একটা কেন, বিশ্বযোগের ভাষা অনেকগুলো তৈরি হতে পারে। আমরা যদি সেটা চালু করে দিই, আমরা যদি চৈনিক ম্যান্ডারিনের মতো আমরাও বলি যে আমাদের ভাষাটা কিন্তু ব্যবহার করতে হবে, লোকে করবে। আমাদের দরকার শুধুমাত্র নিজেদের, আমার ভাষাটাই বড়, আমার দেশের অন্য ভাষাটা ছোট, এই ভাবটা, এই উন্নাসিকতা মুছে ফেলতে হবে।
কারণ আসলে ভাষার মধ্যে দিয়ে আমার সংস্কৃতি পৌঁছে যাবে। ভারতবর্ষের যে অ্যাকোমোডেটিভ সংস্কৃতি, ভারতবর্ষের যে জাতীয় সংহতির ধারণা, যে ধারণা একই সঙ্গে দুটো জিনিসকে কোএক্সিস্ট করায়, সবার আমার কাছে ডাক আছে, সবাইকে আমি নিতে পারি, কিন্তু একই সঙ্গে আমার মূল সূত্রের মধ্যে তোমায় থাকতে হবে। সেই মূল সূত্রটা কিন্তু অমর্ত্য সেনের আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানও যদি পড়েন সেখানেও কিন্তু পাবে। কি করে ভারতবর্ষে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীরও যে ধ্যান ধারণা, তাও সেই প্রাচীন কাল থেকে অবলুপ্ত হতে দিয়ে দেওয়া হয়। আজকে যখন সারা পৃথিবী জুড়ে দেখি যে বিভিন্ন সম্প্রদায়কে অবলুপ্ত করবার চেষ্টা চলছে, শুধুমাত্র আমার সম্প্রদায় শ্রেষ্ঠ এইটা প্রতিপন্ন করার চেষ্টা চলছে, এগুলো এক ধরনের পাগলামি ছাড়া আর কিছু নয়। ভারতবর্ষকে কিন্তু সমস্ত মানুষ যাতে এই পাগলামি থেকে বেরোতে পারে সেই পথ দেখাতে হবে। ম্যাক্সিম গোর্কি বলেছিলেন যে অদ্ভুত চিন্তা এই হিন্দু মানুষ, এই অদ্ভুত সুন্দর চিন্তা কি করে এদের হয়েছে আমি জানি না। ম্যাক্সিম গোর্কির কথা, রাশিয়াতে দাঁড়িয়ে এই কথা বলেছে। আইনস্টাইনের কথা আমরা সবাই জানি, এই ভারতবর্ষের কথা কি শ্রদ্ধার সঙ্গে নিয়েছে। অথচ আমরা নিজেরা আজকে ভালো দিকগুলোর বদলে নিজেদের খারাপ দিক নিয়ে এত ব্যস্ত হয়ে রয়েছে যে অভ্যাস অনুশীলন করা ভুলে গেছি। ঠাকুর বলছেন যে এই যে জাতীয় সংহতি, এটা আসলে তোমার সংহত ব্যক্তিত্ব, তোমার গৃহের যে সংহতি তারই প্রতিফলন। একটা ভালো নেতা হতে গেলে তার জীবনে আদর্শ মুখর চলন দরকার। এই আদর্শটা কোনো অ্যাবস্ট্রাক্ট জিনিস নয়, এই আদর্শটা হচ্ছে আমার ইমোশনের সঙ্গে, আমার ইমোশনাল যে প্লেন, আমার যে ইন্টেলিজেন্স, এই দুটোকে এক লেভেলে আসতে হবে। এবং সেটা আসবে কি করে? আমার ইমোশনের জায়গায় যদি বৃহৎ চিন্তাওয়ালা মানুষ, আজকের দিনে উপযুক্ত এবং সমস্ত কিছু নিয়ে চলবার উপযুক্ত এক আদর্শ, বৃহৎ আদর্শ যদি আমার সামনে থাকে, সেই জন্য ঠাকুর বারবার দীক্ষা নিয়ে আদর্শ মুখর জীবনযাপনের কথা বলছে। আর জাতীয় সংহতি ভারতবর্ষে আজকে তথাকথিত সাম্প্রদায়িকতা, তথাকথিত হানাহানি, তথাকথিত জাতিভেদ ইত্যাদির সামনে দাঁড়িয়ে, আসলে এইটুকুনি ভেদ নয়, অর্থনৈতিক বৈষম্য ইত্যাদির সামনে দাঁড়িয়ে আমরা জাতীয় সংহতির কথা ভাবলে আমাদের কিন্তু শুরু করতে হবে ঘরের সংহতি। আর একই সঙ্গে যারা আদর্শে জীবন যাপন করেন, সৎ কথাটা সুন্দরভাবে বলতে পারেন, স্পষ্ট কথাটা সুন্দরভাবে বলতে পারেন, আর অলস নন। ঠাকুরকে ভালোবাসার অর্থ দেশের মানুষকে সেবা দেওয়া এবং ঠাকুরের ধরনে নিয়ে যাওয়া, ঔদার্যে নিয়ে যাওয়া মনে করেন। তাদের দেশের জাতীয় সংহতির জন্য প্রত্যেকটি বৃত্তি, শিক্ষকতা থেকে, শিল্প থেকে, সৈন্যদল থেকে রাজনীতি পর্যন্ত প্রতিটি বিষয় ব্যক্তি স্বার্থের কথা চিন্তা না করে যোগদান করা দরকার। আর একই সঙ্গে নিজের পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে শ্রদ্ধার মধ্যে দিয়ে, স্বামী স্ত্রী পুত্র কন্যা সবার মধ্যে, মা বাবা সবার মধ্যে, এর মধ্যে দিয়ে
উপযুক্ত কর্তব্য সাধনের মধ্যে দিয়ে নিজেদেরকে এক সংহত ব্যক্তিত্ব তৈরি করা, যে ব্যক্তিত্ব দেশের প্রতি ঘৃণা অন্যের কারণে তৈরি হবে না, বরং দেশের প্রতি আমার কি কর্তব্য এটা ভাবতে পারবে, আমার পাশের লোকটার প্রতি আমার কি কর্তব্য ভাবতে পারবে, আমার দেশে একটা রাজ্যের অসুবিধা হলে আরেকটা রাজ্য তার কাছে গিয়ে দাঁড়াবে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠাকুর আলোচনা প্রসঙ্গে দশম খণ্ডে আলোচনা করতে গিয়ে বলেছিলেন, আমার 1 পয়সা লাগলে সিকি পয়সা রেখে দেব উইথ সাফারিং, কষ্ট করে, ফর মাই সিস্টার প্রভিন্স অ্যান্ড সিস্টার কমিউনিটি। ঠাকুরের যদি আমরা ইষ্টভৃতি দেখি, সেখানে এই তত্ত্বটাই রয়েছে। তত্ত্বটা কি? আমি 30 দিন প্রত্যেক দিন সকালে আমার যিনি আইডিয়াল, লিভিং আইডিয়াল, তাকে আমি যখন ইষ্টভৃতি দিচ্ছি, করে রেখে দিচ্ছি, 30 দিনের দিন যখন এটা আমি তার ওখানে আনকন্ডিশনাল সারেন্ডার হিসেবে পাঠিয়ে দেব, তার সঙ্গে সঙ্গে আমি সেদিন আমার পরিবেশ থেকে, তার পরিবেশ থেকে, আমার যে পরিবেশ আছে সেই পরিবেশ থেকে কিন্তু আমার মানুষকে ভোজ্য দিতে হবে, খাওয়াতে হবে। একজন আমার গুরু ভাইও একজন খাওয়াতে হবে, আমার পরিবেশ থেকে খাওয়াতে হবে, অর্থাৎ নজর দিতে হবে তার কি প্রয়োজন আছে। আর স্বস্থায়নী যে ব্রত ঠাকুরের, সেই ব্রতে পারিপার্শ্বিকের সেবার কথা বারবার বলা হয়। অর্থাৎ ঠাকুর নিজে যা করেন সেটাই কিন্তু আসলে সংহতির দানা বেঁধে ওঠার উপায়। সৎসঙ্গীদেরও নিজেদের মধ্যে আপ্রাণতার সঙ্গে এটাকে কিন্তু পালন করতে হবে, খোঁজ খবর রাখতে হবে চারপাশের মানুষ। এবং দেখবেন এই করতে করতে আমরা 6 কোটি লোক কম নই। এই 6 কোটি এই নেতৃত্বে ভারতবর্ষের যে 130-35 কোটি লোক হয়ে গেছে, সেই মানুষেরা কিন্তু আগামী দিনে জাতীয় সংহতিতে গ্রথিত হয়ে উঠবে। সাম্প্রদায়িক বিরোধ ভুলে, গোষ্ঠীগত বিরোধ ভুলে, অর্থনৈতিক অসাম্য ভুলে, পরস্পরকে আপন বোধে কাছে টেনে নিয়ে, এবং দেশের প্রত্যেকটি তীর্থকে সম্মান জানিয়ে অহংকারের ক্ষেত্র না, এক সংহত ব্যক্তিত্বে দেশ এইভাবে উদ্ভিন্ন হয়ে উঠতে পারে। আদর্শকে অনুসরণ করে আসুন আমরা সে কাজ এগিয়ে নিয়ে যাই। আমি ঠাকুরের চরণে শতকোটি প্রণাম জানাই, এবং আজকের এই যে আমার বক্তব্য, এই বক্তব্য যদি কিছুমাত্র তার যে দেশ এবং বিশ্ব দেখার ইচ্ছা, সেই ইচ্ছাকে পূরণে কাজ করতে পারে, আমি নিজেকে ধন্য মনে করব। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু বিপ্লব দা, জয় জয়। আপনি আমাদের সাথে থাকুন। আপনারা